বন্ধুরা, ইউরোপ এখন আতঙ্কে কাঁপছে। একদিকে ইরানের মিসাইল বৃষ্টি আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সেই হাড়হিম করা হুমকি, যেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আমেরিকা আর ইউরোপের পাহারাদার থাকবে না। ঠিক এই মুহূর্তে যখন পুরো দুনিয়া যুদ্ধের নিউজে আটকে আছে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিঃশব্দে ব্রাসেলসে ল্যান্ড করলেন। কেউ কি কল্পনা করতে পেরেছিলেন যে মাত্র 48 ঘন্টার এক ম্যারাথন মিটিংয়ে জয়শঙ্করজি ইউরোপের 27টি দেশের বিদেশমন্ত্রীকে নিজের টেবিল পর্যন্ত টেনে আনবেন? এটা কোনো সাধারণ সফর ছিল না বন্ধুরা, এটা ছিল ভারতের একটি জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক, যা আমেরিকার 70 বছরের দাদাগিরিকে এক নিমিষে চ্যালেঞ্জ জানিয়ে দিল। ভারত কি সত্যিই ইউরোপের নতুন নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি পার্টনার হতে চলেছে? অদ্ভুত মনে হলেও এটাই এখনকার বাস্তব। আমি সুশোভন। আজকের এই স্পেশাল রিপোর্টে আমরা ফাঁস করব জয়শঙ্করজির সেই গোপন ডিল, যা পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডারকে চিরতরে বদলে দিয়েছে। বন্ধুরা, এখনকার গ্লোবাল সিনারিওটা একটু মন দিয়ে দেখুন। একদিকে ইরান আর ইসরায়েলের সরাসরি একে অপরের উপর ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল ছুটছে, যা কয়েক দশক ধরে চলা তাদের শ্যাডোয়ার বা ছায়াযুদ্ধকে এখন এক ভয়ঙ্কর প্রকাশ্য যুদ্ধে রূপ দিয়েছে। অন্যদিকে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তান আর আফগানিস্তানের তালিবান সরকারের মধ্যে বোমাবাজি আর সীমান্ত সংঘর্ষ চরমে। যখন পৃথিবীর অধিকাংশ নিউজ চ্যানেলে শুধু এই ধ্বংসলীলার লাইভ কভারেজ দেখাতে ব্যস্ত, তখন জিওপলিটিক্সের আসল দাবা খেলাটা চলছে পর্দার আড়ালে ব্রাসেলসের কনফারেন্স রুমে। আসলে ইউরোপের জন্য পরিস্থিতি এখন শাঁখের করাত। গত 70 বছর ধরে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপীয় ইউনিয়ন তাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে ওয়াশিংটনের উপর নির্ভর করে এসেছে। তারা ভাবত যে কোনো বিপদ এলে আমেরিকা তাদের হয়ে লড়বে। কিন্তু আজকের রিয়েলিটি চেকটা দেখুন। আমেরিকা নিজেই এখন অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং রেকর্ড মুদ্রাস্ফীতিতে জর্জরিত। ইউক্রেন যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালার পর আমেরিকার সাধারণ মানুষ এখন ক্লান্ত। ঠিক এই পয়েন্টেই ভারত তার চাল চেলেছে। যখন ইউরোপ দেখছে যে তাদের পুরনো রক্ষাকর্তা আমেরিকা এখন আনরিলায়েবল বা অনির্ভরযোগ্য হয়ে উঠছে, ঠিক তখনই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে উপস্থিত হয়েছেন এক বিকল্প গ্লোবাল পার্টনার হিসেবে। এটা স্রেফ একটা সফর নয়, এটা হলো ইউরোপের সিকিউরিটির ভ্যাকুম বা নিরাপত্তার শূন্যস্থান পূরণের এক মাস্টার প্ল্যান। এই হেডলাইনটা একবার ভালো করে দেখুন। এখানে শুধু টাই স্ট্রেংথেন বা সম্পর্ক মজবুত করার কথা বলা হয়নি, এর আড়ালে লুকিয়ে আছে এক বিশাল কূটনৈতিক জয়। জয়শঙ্করজি ব্রাসেলসে গিয়ে শুধু কফি খেয়ে বা হাতে হাত মিলিয়ে ফিরে আসেননি। তিনি যেটা করেছেন সেটাকে আধুনিক কূটনীতির ভাষায় বলা হয় ম্যারাথন ডিপ্লোমেসি। একবার ভাবুন তো, ইউরোপীয় ইউনিয়ন কোনো একটি দেশের নয়, এটি 27টি আলাদা আলাদা সার্বভৌম রাষ্ট্রের একটি জোট। সাধারণত কোনো দেশের বিদেশমন্ত্রী যখন সেখানে যান, তিনি বড়জোর ইউ কমিশনের প্রেসিডেন্ট বা 2-3টি শক্তিশালী দেশ যেমন জার্মানি বা ফ্রান্সের প্রতিনিধিদের সাথে দেখা করেন। কিন্তু জয়শঙ্করজির এই সফরে ম্যাজিকটা কোথায় জানেন? মাত্র 48 ঘন্টার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি, অর্থাৎ 27টি দেশের বিদেশমন্ত্রী তার সাথে ইন্ডিভিজুয়ালি দেখা করতে এসেছিলেন। ইউরোপের ইতিহাসে এটা আগে কখনো ঘটেনি যে ভারতের কোনো নেতার জন্য 27টি দেশের প্রতিনিধিরা আক্ষরিক অর্থেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। কেন? কারণ জয়শঙ্করজি শুধু ভারত বা ইউ এর কালেকটিভ ইস্যু নিয়ে কথা বলেননি, তিনি প্রত্যেকটি দেশের সাথে আলাদাভাবে তাদের স্পেসিফিক সমস্যা এবং ট্রেড নিয়ে আলোচনা করেছেন। এটা কোনো সাধারণ কার্টসি ভিজিট বা সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল না, এটা ছিল ভারতের ক্রমবর্ধমান হার্ড পাওয়ার এবং গ্লোবাল ইনফ্লুয়েন্সের এক জ্যান্ত প্রমাণ। জয়শঙ্করজি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে ইউরোপের প্রত্যেকটি দেশ এখন ভারতকে তাদের সবথেকে বিশ্বস্ত এবং শক্তিশালী পার্টনার হিসেবে দেখেন। অনেকেই হয়তো ভাবছেন জয়শঙ্করজির এই ব্রাসেলস সফরের টাইমিংটা এত নিখুঁত কেন? আসলে এর বীজ বোনা হয়েছিল আজ থেকে ঠিক মাস 2 আগে, গত 27 জানুয়ারি 2026-এ। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন একটি পূর্ণাঙ্গ সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পার্টনারশিপ সাইন করেছে। আপনাদের বিশেষভাবে মনে করিয়ে দিতে চাই যে এটি কোনো সাধারণ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU ছিল না, এটি ছিল একটি ফুল স্পেকট্রাম ডিফেন্স প্রোটোকল।
এই চুক্তিতে 3টি অত্যন্ত সংবেদনশীল বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। প্রথমত, মেরিটাইম সিকিউরিটি বা সামুদ্রিক নিরাপত্তা। বন্ধুরা, ম্যাপের দিকে তাকালে দেখবেন লোহিত সাগর এবং হরমুজ প্রণালী দিয়ে ইউরোপের অধিকাংশ বাণিজ্য সম্পন্ন হয়। আজ যখন লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা একের পর এক জাহাজ আটক করছে, তখন ইউরোপ বুঝতে পেরেছে যে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতীয় নৌবাহিনীর সাহায্য ছাড়া তাদের সাপ্লাই চেইন রক্ষা করা অসম্ভব। দ্বিতীয়ত, সাইবার ওয়ারফেয়ার। আজকের যুদ্ধ শুধু গোলাবারুদ দিয়ে হয় না, হয় কিবোর্ড দিয়ে। ইউরোপের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বাঁচাতে ভারতের আইটি এবং সাইবার ডিফেন্সের উপর তারা এখন ভরসা করছে। আর তৃতীয়ত, কাউন্টার টেররিজম। যখন মধ্যপ্রাচ্যের হামাস এবং হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলো নতুন করে সক্রিয় হচ্ছে, তখন ইউরোপ জানে যে সন্ত্রাসবাদ দমনে ভারতের গোয়েন্দা তথ্য এবং অভিজ্ঞতা কতটা মূল্যবান। এই চুক্তিটি প্রমাণ করে যে ইউরোপ এখন ভারতকে শুধু একটি বাজার হিসেবে নয়, বরং একটি নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউরোপ হঠাৎ করে কেন ভারতের জন্য লাল গালিচা বিছিয়ে দিচ্ছে? কেন তারা রাতারাতি ভারতকে তাদের সবথেকে কাছের বন্ধু হিসেবে ঘোষণা করছে? এর উত্তর লুকিয়ে আছে মাত্র দুটো শব্দে: ডোনাল্ড ট্রাম্প। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইউরোপীয় ইউনিয়নের ঘুম কেড়ে নিয়েছেন। ট্রাম্প খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার জন্য আমেরিকা আর একতরফাভাবে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নিজের সুরক্ষা নিজে দাও, আমেরিকা আর তোমাদের পাহারাদার থাকবে না। একবার ভাবুন তো, গত 70 বছর ধরে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ তাদের পুরো নিরাপত্তা ব্যবস্থা ওয়াশিংটনের হাতে আউটসোর্স করে রেখেছিল। তারা ভাবত রাশিয়া বা অন্য কেউ আক্রমণ করলে আমেরিকা এসে বাঁচাবে। কিন্তু আজ সেই আমেরিকা যখন হাত তুলে নিচ্ছে, তখন ইউরোপ আক্ষরিক অর্থেই দিশেহারা। তারা এখন পাগলের মতো এমন একজন পার্টনার খুঁজছে যে ডেমোক্রেটিক, যার সামরিক এবং অর্থনৈতিক ক্ষমতা অনেক বড় এবং যার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। চীন এখানে কোনো অপশানই হতে পারে না। কেন? কারণ চীন কোনো ট্রাস্টেড বা বিশ্বস্ত দেশ নয়। তাদের ড্রাগন নীতি কখন কাকে গিলে খাবে কেউ জানে না। এই পুরো সমীকরণে তাই ইন্ডিয়া ইজ দ্য অনলি অপশন। ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, ভারত একটি রিলায়েবল গ্লোবাল পাওয়ার। আর জয়শঙ্করজি ঠিক এই পয়েন্টেই ইউরোপের সেই ক্ষতস্থানের প্রলেপ দিতে ব্রাসেলসে গিয়ে উপস্থিত হয়েছেন। এই হেডলাইনটা একবার দেখুন। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে হওয়া এই ল্যান্ডমার্ক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ আসলে এক বিশাল অর্থনৈতিক জয়। জয়শঙ্করজি ব্রাসেলসে গিয়ে ইউরোপীয় কমিশনের টেবিলে 3টি অত্যন্ত কড়া শর্ত রেখেছেন। প্রথমত, স্পিড আপ দ্য এফটিএ। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, গত 20 বছর ধরে চলা আমলাতান্ত্রিক জটিলতা বা ব্যুরোক্রেটিক রেড ট্র্যাপ আর বরদাস্ত করা হবে না। আজ যখন গ্লোবাল সাপ্লাই চেইন ভেঙে পড়ছে, তখন ইউরোপকে ভারতের সাথে দ্রুত বাণিজ্য শুরু করতে হবে। দ্বিতীয়ত, টেকনোলজি ট্রান্সফার। জয়শঙ্করজি সোজাসুজি জানিয়েছেন যে ইউরোপ শুধু তাদের তৈরি করা মাল ভারতে বেচবে, সেই দিন চলে গেছে। এখনকার নীতি হলো বিল্ড ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইউরোপকে তাদের ডিফেন্স এবং হাইটেক প্রযুক্তির জয়েন্ট ভেঞ্চার ভারতেই শুরু করতে হবে। আজ মেক ইন ইন্ডিয়া কোনো সাধারণ স্লোগান নয়, এটি বিশ্বজুড়ে একটি পাওয়ারফুল ব্র্যান্ড। আর তৃতীয়ত, সবথেকে বড় গুগলিটি হলো ভারতের ফার্মাসিউটিক্যাল অ্যান্ড এগ্রিকালচারাল সেক্টর। ইউরোপ এতদিন নানা নিয়ম বা স্ট্যান্ডার্ডের অজুহাত দিয়ে ভারতের ওষুধ এবং কৃষিপণ্য আটকে রাখত। জয়শঙ্করজি এবার স্পষ্ট করে দিয়েছেন যে যদি ইউরোপ ভারতের নিরাপত্তা চায়, তবে তাদের মার্কেটে ভারতের জেনেরিক মেডিসিন এবং কৃষকদের উৎপাদিত ফসলের জন্য দরজা খুলে দিতে হবে। মজার ব্যাপার হলো, একদিকে রাশিয়ার ভয় আর অন্যদিকে ট্রাম্পের ট্যারিফের আতঙ্ক। ইউরোপীয় ইউনিয়ন এখন এই সব শর্তে মাথা ঝুঁকিয়ে রাজি হতে বাধ্য হচ্ছে, কারণ তারা জানে এই মুহূর্তে ভারতকে চটালে তাদের অর্থনৈতিক এবং সুরক্ষা দুটোই বিপন্ন হবে। আমাদের দেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী প্রায়ই একটা কথা বলেন, ভারত সব নৌকায় পা দিয়ে চলছে, এটা অত্যন্ত বিপজ্জনক। তাদের মতে আমেরিকা বা রাশিয়ার মধ্যে যে কোনো একটা পক্ষ বেছে না নিলে ভারত কোনোদিনও নিরাপদ হবে না।
কিন্তু জয়শঙ্করজি গত কয়েক বছরে হাতে কলমে প্রমাণ করে দিয়েছেন যে এই মাল্টি অ্যালাইনমেন্ট বা সব পক্ষের সাথে সুসম্পর্ক রাখাটা ভারতের দুর্বলতা নয়, বরং এটাই আমাদের আসল শক্তি। একবার ভেবে দেখুন তো, ভারতের সমীকরণটা কতটা জটিল এবং আকর্ষণীয়। একদিকে আমরা আমেরিকার সাথে কুয়াডে বসে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করছি, আবার অন্যদিকে রাশিয়ার থেকে কম দামে তেল কিনে দেশের সাধারণ মানুষের পকেটে স্বস্তি দিচ্ছি। একদিকে আমাদের সাথে ইসরায়েল গভীর ডিফেন্স পার্টনারশিপ আছে, আবার ঠিক সেই মুহূর্তেই আমরা ইরানের চাবাহার পোর্ট সামলাচ্ছি, যা মধ্য এশিয়ায় আমাদের বাণিজ্যের প্রধান গেটওয়ে। জিওপলিটিক্সের ভাষায় এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি। এর সহজ মানে হলো আমরা এখন আর কোনো সুপার পাওয়ারের কথা মতো চলি না। আমরা সেই পুরনো নেহেরু জামানার নন অ্যালাইনমেন্ট বা নিরপেক্ষতার নীতিকে জাস্ট ডাস্টবিনে ফেলে দিয়েছি। এখনকার ভারত হলো এক শক্তিশালী দেশ যে নিজের ইভেন্ট নিজেই শেপ করে। জয়শঙ্করজি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে ভারতের নীতি হলো ইন্ডিয়া ফার্স্ট। আমাদের যেখানে স্বার্থ থাকবে আমরা সেখানেই হাত মেলাবো। এই ব্যালেন্সিং অ্যাক্টটাই ভারতকে আজ বিশ্বের দরবারে এক অজেয় শক্তিতে পরিণত করেছে, যা কোনো বড় শক্তির পক্ষে উপেক্ষা করা এখন অসম্ভব। পরিশেষে এটাই বলবো, ব্রাসেলসের এই মিটিং ভারতের বিদেশ নীতির এক চরম সাফল্য। জয়শঙ্করজি একবার বলেছিলেন যে তিনি তার উত্তরসূরিদের জন্য এমন এক ভারত রেখে যেতে চান যেখানে দুনিয়া আমাদের কাছে আসবে পরামর্শ নিতে। 2026-এর এই ঘটনাপ্রবাহ সেই পথেরই ইঙ্গিত দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, আর কমেন্ট সেকশনে জানান আপনার কি মনে হয়, ভারতই কি আগামী দিনে ইউরোপের সবথেকে বড় বন্ধু হয়ে উঠবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।